গল্পের শুরুতেই আমরা দেখি এক সুন্দরী মেয়েকে, যে পেশায় একজন লাইভ স্ট্রিমার বা ভ্লগার। সাবওয়ে বা মেট্রো স্টেশনের ভেতরে সে লাইভ করছিল, কিন্তু হঠাৎ ব্যালেন্স রাখতে গিয়ে সে ভুল করে ট্রেনের একটা হাতল বা হ্যান্ডেল ধরে ফেলে। আর ঠিক তখনই ঘটে সেই জঘন্য ঘটনাটা। হাতলটা ধরার সাথে সাথেই সে অনুভব করে তার হাতে চটচটে আঠালো হলুদ রঙের কিছু একটা লেগেছে, অনেকটা যেন কারো গলার কফ বা সর্দি। ইয়াক, জঘন্য একটা অনুভূতি। সে ঘেন্নায় হাতটা সরিয়ে নেয়, কিন্তু বিপদ তখনও তার পিছু ছাড়েনি। কিছুক্ষণের মধ্যেই তার নাক দিয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তে শুরু করে। প্রথমে সে ভাবে হয়তো গরমে বা ক্লান্তিতে সাধারণ নোজ ব্লিড হচ্ছে, কিন্তু না, ব্যাপারটা মোটেও সাধারণ ছিল না। হঠাৎ সে খেয়াল করে তার হাতের তালুতে লাল লাল ছোট ছোট ফুসকুড়ির মতো দাগ দেখা দিচ্ছে। দেখতে দেখতে নাকের রক্ত পড়া বাড়তেই থাকে, আর হাতের ওই লাল দাগগুলো, ও মাই গড, দাগগুলো আর দাগ নেই, সেগুলো বদলে যাচ্ছে অসংখ্য ছোট ছোট গর্তে। আপনারা যারা ট্রাইপোফোবিয়া বা ছোট ছোট গর্ত ভয় পান, তাদের জন্য এই দৃশ্য দেখা অসম্ভব। মেয়েটার পুরো হাতের তালু যেন কোনো মৌমাছির চাকের মতো ঝাঁঝরা হয়ে গেছে। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিছু না, ঠিক হয়ে যাবে, একটু মলম লাগালেই হবে। কিন্তু ভাই রে ভাই, ঠিক হওয়া তো দূরের কথা, ওই গর্তগুলো থেকে হঠাৎ উকি দেয় সবুজ রঙের ছোট ছোট চারা গাছ। ভাবুন তো একবার, জীবন্ত মানুষের শরীর পুড়ে বের হচ্ছে গাছ। মেয়েটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ধীরে ধীরে একটা আস্ত উদ্ভিদে বা মূর্তিতে পরিণত হতে থাকে। কিন্তু কেন হলো এমন? এই ভয়ঙ্কর পরিণতির পেছনের কারণ জানতে হলে আমাদের যেতে হবে কোরিয়ার সবচেয়ে অভিশপ্ত সেই সাবওয়ে স্টেশনে। গল্পের মূল নায়িকা হলো কিম। সে একটা হরর ইউটিউব চ্যানেলের হোস্ট, কিন্তু সমস্যা হলো ইদানিং তার ভিডিওতে একদম ভিউ আসছে না। চ্যানেল প্রায় মৃত অবস্থা। তাই কেরিয়ার বাঁচাতে এবং হারানো জনপ্রিয়তা ফিরে পেতে সে চলে আসে কোরিয়ার কুখ্যাত গোয়াচন মেট্রো স্টেশনে। লোকমুখে শোনা যায় এই স্টেশনে নাকি নিয়মিত ভৌতিক সব ঘটনা ঘটে, এবং এর পেছনে কোনো এক শয়তানি কাল্ট বা গোপন ধর্মান্ধ গোষ্ঠীর হাত আছে। স্টেশনে ঢুকেই সে দেখা করে এখানকার স্টেশন মাস্টারের সাথে, যার নাম মিস্টার পার্ক। বুড়ো পার্ক প্রথমে কিমকে পাত্তাই দেয় না, সোজা বলে দেয় এখান থেকে ভাগো, ফালতু সময় নষ্ট করো না। কিন্তু কিম জানতো বুড়োর দুর্বলতা কোথায়। সে ব্যাগ থেকে বের করে এক বোতল দামি সোজু। এটাকে ওরা বলে কোরিয়ান মাওতাই। ব্যাস, কাজ হয়ে গেল। এক বোতল মদের বিনিময়ে একটা করে ভয়ঙ্কর গল্প। এটাই হলো ডিল। বুড়ো পার্ক মদের বোতলটা হাতে নিয়ে আয়েশ করে বসে। শুরু হয় এই অভিশপ্ত স্টেশনের প্রথম হাড় হিম করা গল্প। গল্পের প্রথম চরিত্র এক তরুণ, নাম ধরুন মিনহো। সারা রাত বন্ধুদের সাথে পার্টি করে মদ খেয়ে এসে একদম টং হয়ে আছে, মানে যাকে বলে ড্রিঙ্ক টুকুল। নেশার ঘরে টলতে টলতে সে শেষ রাতের লাস্ট মেট্রো ট্রেনে ওঠে বাড়ি ফেরার জন্য। ট্রেনের বগিটা প্রায় ফাঁকা, কিন্তু মিনহো খেয়াল করে তার ঠিক উল্টো দিকের দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার লম্বা চুল বুকের উপর ছড়িয়ে দেওয়া দেখে মনে হচ্ছে সেও হয়তো মদ খেয়ে মাতাল হয়ে আছে। কিন্তু মেয়েটার আচরণ ছিল অস্বাভাবিক। সে কোনো কথা বলছে না, নড়ছে না, শুধু দরজার কাচের সাথে নিজের কপাল ঠুকছে একই রিদমে একটানা। মিনহো ভাবে, আরে নিশ্চিত ব্রেকআপ হয়েছে বা বেশি খেয়ে ফেলেছে। কিন্তু ট্রেনের ওই বগিতে আরেকজন যাত্রী ছিল, একজন বয়স্ক লোক। সেই দাদু মেয়েটার এই কাণ্ড দেখে এতটাই ভয় পেয়ে যান যে তিনি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে পাশের বগিতে চলে যান। মিনহো প্রথমে ভাবে মেয়েটাকে হেল্প করবে কিনা, কিন্তু পরক্ষণেই ভাবে, ধুর, গিয়ে কথা বলবো, উল্টো যদি হ্যারাসমেন্টের কেস খেয়ে যাই, তার চেয়ে নিজের চরকায় তেল দিই। সে তার ফোন বের করে গেম খেলতে শুরু করে। ঠিক তখনই তার মায়ের ফোন আসে। মায়ের সাথে কথা বলতে বলতে বিরক্তি নিয়ে সে ফোনের নিউজ ফিড স্ক্রল করছিল। হঠাৎ তার চোখ আটকে যায় একটা ব্রেকিং নিউজে। ভিডিওতে দেখা যাচ্ছে একটা মেয়ে ঠিক একইভাবে মেট্রো স্টেশনের দরজায় মাথা ঠুকছে। মিনহো চমকে ওঠে। ভিডিওর মেয়েটা আর তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা একদম হুবহু এক। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে মাথা তুলে তাকায়, কিন্তু এ কি, বগির লাইট দপ করে নিভে যায়। পুরো বগি অন্ধকার। মিনহো মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালায়। আলো ফেলতেই সে দেখে সামনে কেউ নেই। সেই বয়স্ক দাদুও নেই, সেই মেয়েটাও নেই, সব ফাঁকা। কিন্তু যখনই সে ফ্ল্যাশলাইটটা দরজার কাচের দিকে ঘোরায়, বুম, সেই মেয়েটার বিকৃত মুখটা একদম তার মুখের ওপর চলে আসে। মিনহো চিৎকার করে ধর্মর করে জেগে ওঠে। আরে, এতক্ষণ কি সে স্বপ্ন দেখছিল? সে ঘামছে, বুক ধরফড় করছে। তাকিয়ে দেখে ট্রেনটা স্টেশনে থেমেছে, সবকিছু স্বাভাবিক। সেই বয়স্ক দাদুও তার সিটেই বসে আছে। মিনহো হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, সব মনের ভুল ছিল। কিন্তু তার মন বলছিল এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। সে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়ে। স্টেশনের প্ল্যাটফর্মে নেমে সে ভাবে, যাক, বেঁচে গেলাম। সে হাঁটতে শুরু করে এক্সিটের দিকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার হাসি মুখটা ভয়ের চোটে জমে যায়। তার সামনে সেই কাচের দরজাটা ভেঙে চুরমার হয়ে আছে, আর সেখানে পুলিশের হলুদ ক্রাইম সিন ফিতে লাগানো।
মিনহো তখন বুঝতে পারে সে নিউজে যেটা দেখেছিল সেটা সত্যি ছিল। এই জায়গাতেই মেয়েটা মাথা ঠুকে ঠুকে আত্মহত্যা করেছিল। তার মানে ট্রেনে সে যাকে দেখেছিল সেটা কোনো মানুষ ছিল না, সেটা ছিল ওই মেয়েটার অতৃপ্ত আত্মা। হঠাৎ তার কানে আবার সেই শব্দ ভেসে আসে, ঠাস ঠাস। ভয়ে মিনহো মোবাইলটা বের করে ভিডিও মোড অন করে। ক্যামেরাটা ধীরে ধীরে নিজের দিকে ঘোরাতেই সে যা দেখে তা দেখে তার প্রাণ পাখি উড়ে যাওয়ার দশা। সেই লম্বা চুলের মেয়েটা তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, একদম তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এবং সেখানেই গল্পের সমাপ্তি। মিনহো আর কখনো বাড়ি ফিরেছিল কিনা কেউ জানে না। এই গল্পটা শুনে কিম ভাবল, ব্যাস এটাই তো চাই। সে এই গল্পটা ভিডিও করে আপলোড করে দিল। কিন্তু বিধিবাম, এত কষ্ট করে বানানো ভিডিওতে ভিউ হলো মাত্র কয়েকশো। কিমের মেজাজ খারাপ। সে বুঝতে পারল আজকালকার অডিয়েন্স আরও কড়া মশলা চায়। হতাশ না হয়ে সে আবার এক বোতল দামি সোজু নিয়ে হাজির হলো সেই বুড়ো পার্কের কাছে। বুড়ো তো মদ পেয়ে মহা খুশি। চুমুক দিয়ে সে শুরু করলো দ্বিতীয় গল্প। আর এই গল্পটা কোরিয়ার এক ভয়ানক সত্যের উপর ভিত্তি করে, প্লাস্টিক সার্জারি। গল্পের মেন ক্যারেক্টার হলো মিজু, একটি স্কুল ছাত্রী। মিজু নিজের চেহারা নিয়ে খুব হীনমন্যতায় ভুগত। একদিন মেট্রো স্টেশনে সে দেখে উল্টো দিকের প্ল্যাটফর্মে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পুরো মুখে ব্যান্ডেজ পেঁচানো। দেখেই বোঝা যাচ্ছে সে সদ্য প্লাস্টিক সার্জারি করিয়েছে। মুখটা ফুলে ঢোল হয়ে আছে। মিজু নিজের নাক টিপে ধরে ভাবে, ইস, আমার নাকটা যদি আরেকটু খাড়া হতো, আমিও কি সার্জারি করাবো? ঠিক তখনই একটা বিকট শব্দে ট্রেন ব্রেক কষে। মনে হলো কেউ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। কিন্তু মিজু ওসব পাত্তা না দিয়ে ওই ব্যান্ডেজ করা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে দেখে কেন জানি তার গা ছমছম করছিল। ভয় কাটাতে সে একটু সরে দাঁড়ায়। হঠাৎ তার চোখ পড়ে এক হ্যান্ডসাম ছেলের দিকে। আরে, এ তো তার প্রাইভেট টিউটার। মিজু মনে মনে স্যারকে খুব পছন্দ করত। সে লজ্জামাখা মুখে স্যারের দিকে এগিয়ে যায় কথা বলার জন্য। কিন্তু তার স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায় যখন স্যারের প্রেমিকা এসে স্যারের হাত ধরে। মিজু খুব অপমানিত বোধ করে। তার মনে গেঁথে যায়, আমার চেহারা সুন্দর না বলেই স্যার আমাকে পাত্তাই দিল না, আমাকে সুন্দরী হতেই হবে। মন খারাপ করে সে ফ্যান্টম স্টেশন বা ওই ভুতুরে স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। চারপাশ একদম শুনশান। হঠাৎ তার কানের কাছে ফিসফিস করে কে বলে ওঠে, তোমার নাকটা খুব সুন্দর। মিজু চমকে পাশে তাকায়। সেই ব্যান্ডেজ করা মেয়েটা, সে কখন এত কাছে চলে এলো? ব্যান্ডেজ করা মেয়েটা অদ্ভুত কণ্ঠে বলতে থাকে, তোমার নাকটা কত সুন্দর, আমারটা দেখো। মিজু ভদ্রতা করে বলে, ধন্যবাদ, থ্যাংক ইউ। কিন্তু মেয়েটা থামছেই না। সে এক নাগারে জব করতে থাকে, তোমার নাকটা সুন্দর, তোমার নাকটা সুন্দর। আর তার ব্যান্ডেজের ফাঁক দিয়ে যে হাসিটা দেখা যাচ্ছিল সেটা কোনো মানুষের হাসি হতে পারে না। ওটা ছিল সাক্ষাৎ শয়তানের হাসি। মিজুর এবার ভয় লাগতে শুরু করে। সে লক্ষ্য করে মেয়েটার হাতে একটা মগ বা কাপ ধরা, যার ভেতরে হলুদ রঙের কোনো তরল পদার্থ টলটল করছে। বিপদ বুঝে মিজু আস্তে আস্তে পা টিপে টিপে অন্য দরজার দিকে সরে যায়। সে আর চোখে তাকায়, মেয়েটা নেই, গায়েব। মিজু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু যখনই সে আবার তাকায়, সে দেখে মেয়েটা অনেক দূরে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। আপনারা ছোটবেলায় কুমির ডাঙা বা বরফ পানি খেলেছেন? ঠিক যেন সেই খেলা চলছে। মিজু যতবার তাকায়, মেয়েটা ততবার একটু একটু করে কাছে এগিয়ে আসে। হঠাৎ মিজু খেয়াল করে মেয়েটার হাতের কাপ থেকে ফোঁটা ফোঁটা তরল মেঝেতে পড়ছে। আর যেখানেই পড়ছে সেখান থেকে সাদা ধোঁয়া উঠছে। ওটা কোনো সাধারণ পানীয় বা প্রস্রাব ছিল না, ওটা ছিল সালফিউরিক অ্যাসিড। এবার মিজু আর দেরি করে না। সে চিৎকার করে দৌড় দেয়। কিন্তু বিশাল সেই স্টেশনে সে যেন গোলক ধাঁধায় আটকে গেছে। যেদিকেই যায় শুধু অন্ধকার আর অন্ধকার। আর তার পেছন পেছন ভেসে আসছে সেই মেয়েটার হাড় হিম করা অট্টহাসি। দৌড়াতে দৌড়াতে মিজু একটা পাবলিক টয়লেটে ঢুকে দরজা লক করে দেয়। হাঁপাতে হাঁপাতে সে পুলিশে ফোন করে, হ্যালো পুলিশ, আমাকে বাঁচান, একটা পাগল আমার পেছনে অ্যাসিড নিয়ে ঘুরছে, আমাকে মেরে ফেলবে। পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করে। ম্যাম, শান্ত হন, আপনি কোথায় আছেন আর ওই মহিলা দেখতে কেমন সেটা বলুন। ঠিক তখনই মিজু থমকে যায়। তার মেরুদণ্ডে বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। সে তো পুলিশকে একবারও বলেনি যে তার পেছনে কোনো মহিলা ঘুরছে। সে শুধু বলেছিল পাগল। তাহলে পুলিশ জানলো কি করে যে সেটা একটা মহিলা ছিল? নাকি ফোনের ওপাশে পুলিশ নেই? নাকি এই পুরো জগৎটাই একটা ফাঁদ? মিজুর এই প্রশ্নের উত্তর আর পাওয়া যায়নি, কারণ টয়লেটের দরজার নিচ দিয়ে তখন হলুদ তরল গড়িয়ে আসতে শুরু করেছে। এই গল্পটা লাইভ স্ট্রিম করার পর কিমের চ্যানেল একদম হিট হয়ে যায়। প্রচুর মানুষ ভিডিওটা দেখে। খুশিতে সে আবার চলে যায় সেই স্টেশনে, কারণ তার অডিয়েন্স এখন আরো ভয়ঙ্কর কিছু চায়। তৃতীয়বার আরো দামি মদ অফার করার পর গার্ড মিস্টার পার্ক শুরু করে তৃতীয় এবং সবচেয়ে অদ্ভুত গল্পটা।
এই গল্পটা এক ভবঘুরে বা হোমলেস মানুষকে নিয়ে, যার নাম আওয়ে। সে স্টেশনে কাগজ কুড়িয়ে আর ভিক্ষে করে দিন কাটাতো। একদিন স্টেশনের এক কোনায় সে খুঁজে পায় একটা অদ্ভুত লাল রঙের কয়েন, আর তার পাশেই ছিল একটা ভেন্ডিং মেশিন, যেটা আগে কখনো ওখানে ছিল না। মেশিনের ভেতরে ড্রিঙ্কসগুলোর কোনো নাম নেই, শুধু লাল রঙের কিছু ব্যাজ আঁকা। কৌতূহলী হয়ে আওয়েশ এই লাল কয়েনটা মেশিনে ঢুকিয়ে দেয়। সাথে সাথে মেশিন থেকে একটা লাল ক্যান বেরিয়ে আসে। সে যখন ক্যানটা খোলার চেষ্টা করছিল, তখন তার পেছনে এক মাতাল লোক খুব চিল্লাচিল্লিয়ে আর বমি করছিল। আওয়ে বিরক্ত হয়ে ক্যানটা খোলে, কিন্তু দেখে ভেতরে এক ফোঁটাও ড্রিঙ্কস নেই। নিজেকে প্রতারিত মনে করে রাগে সে খালি ক্যানটা সজোরে ছুঁড়ে মারে ওই মাতাল লোকটার দিকে। ক্যানটা গিয়ে লোকটার গায়ে লাগে কি লাগে না, চোখের পলকে ওই মাতাল লোকটা হাওয়া নাই হয়ে গেল। কিন্তু লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে পড়ে আছে তার পরনের জামা কাপড় আর কয়েকটা চকচকে সোনার কয়েন। আওয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে ভয়ে ভয়ে চারপাশ দেখে, কেউ নেই। সে দৌড়ে গিয়ে কয়েনগুলো তুলে নেয়। এগুলো তো আসল সোনার কয়েন, আর সাথে ওই লোকটার মানি ব্যাগ, সেখানেও অনেক টাকা। আওয়ে বুঝতে পারে এটা কোনো সাধারণ মেশিন না। এই জাদুকরি মেশিন আর ওই লাল ক্যান মানুষকে গায়েব করে দিতে পারে, আর বিনিময় দেয় টাকা। ব্যাস, পেয়ে গেল আলাদিনের চেলাক। সেই রাতে আওয়ে ওই মাতাল লোকটার দামি স্যুট কোট পরে টাকা পকেটে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তার আর ভিখারি মনে হয় না, মনে হয় যেন সে এক সফল বিজনেসম্যান। এরপর থেকে আওয়ের দিন বদলে যায়। যখনই তার টাকার দরকার হয়, সে ওই লাল কয়েন জোগাড় করে মেশিনে ঢোকায়, লাল ক্যান হাতে পায়। তারপর স্টেশনের নির্জন কোণায় কোনো একা মানুষকে পেলেই ঠাস ক্যান খোলে, ছুঁড়ে মারে, আর মানুষটা গায়েব হয়ে পরিণত হয় টাকা আর কয়েনে। এভাবে মানুষ খুন করতে করতে সে টাকার পাহাড়ে বসে যায়। স্টেশনের বাথরুমটা হয়ে ওঠে তার গোপন ট্রেজারি, যেখানে সে জমিয়ে রাখে মৃত মানুষদের জামা কাপড়। তার লোভ দিন দিন বাড়তেই থাকে। মানুষ মারাটা তার কাছে এখন আর ভয়ের কিছু না, বরং একটা খেলার মতো হয়ে গেছে। যেই তার সামনে আসে বা তাকে বিরক্ত করে, তাকেই সে গায়েব করে দেয়। কিন্তু কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। একদিন আওয়ে মদ খেয়ে মাতাল অবস্থায় স্টেশনে আসে। তার খুব মেজাজ খারাপ। সে দেখে উল্টো দিকের প্ল্যাটফর্মে একটা নোংরা ভিখারি বসে আছে। লোকটাকে দেখে আওয়ের খুব পরিচিত মনে হয়। সে ভালো করে তাকায়, আরে এ তো সে নিজেই। সেই পুরনো ছেঁড়া জামা, সেই অসহায় চেহারা, এটা ছিল একটা টাইম লুপ বা সময়ের বলক দাধা। বর্তমানে ধনী আওয়ে দেখছে তার অতীতের ভিখারি সত্তাকে, কিন্তু মদের ঘোরে তার মাথা কাজ করছিল না। সে ভাবে, এই ভিখারিটা এখানে কেন? একে সরিয়ে দিতে হবে। সে পকেট থেকে লাল কয়েন বের করে মেশিনে ঢোকায়, কিন্তু এবার মেশিনটা কাজ করে না। উল্টো মেশিনের কাচের দরজাটা খুলে যায় এবং একটা প্রবল শক্তি তাকে মেশিনের ভিতরে টেনে নিতে থাকে। আওয়ে চিৎকার করে, হাত পা ছড়ে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। সে বুঝতে পারে এতদিন সে যাদের পণ্য বানিয়েছিল, আজ সে নিজেই এই মেশিনের একটা পণ্যে পরিণত হতে যাচ্ছে। ধীরে ধীরে অন্ধকার তাকে গ্রাস করে নেয়। মেশিনটা তাকে গিলে ফেলে। স্টেশনের প্ল্যাটফর্ম আবার শান্ত হয়ে যায়। শুধু পড়ে থাকে একটা লাল কয়েন, পরবর্তী কোনো লোভী মানুষের অপেক্ষায়। কিমের চ্যানেলে এখন সাবস্ক্রাইবার আর ভিউয়ের বন্যা বয়ে যাচ্ছে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েক কদম বাকি। সাফল্য তো এলো, কিন্তু মানুষের মন কি আর তাতে ভরে? কিমের মনে এখন নতুন এক খায়েশ জাগছে, সেটা হলো প্রেম। অফিসে তার কলিগ বিউটি ব্লগার লিনা সবসময় বসের সাথে চিপকে থাকে, এটা দেখে কিমের পিত্তি জ্বলে যায়। লিনা মেয়েটা এমনিতে খুব সুন্দরী, কিন্তু স্বভাবে একদম সুবিধের না। বসের সাথে তার এই মাখামাখি দেখে কিম ভাবে, ইস, বস না হয়ে আমি যদি লিনার বয়ফ্রেন্ড হতাম। মনের দুঃখ হালকা করতে কিম আবার যায় সেই স্টেশন মাস্টার বুড়ো পার্কের কাছে। পার্কে গিয়ে সে লিনার নামে এক গাদা অভিযোগ করে, বলে, দেখুন তো দাদু, এই মেকআপ মারা মেয়েরা কত সহজে টাকা আর নাম কামায়, আর আমরা কত কষ্ট করি। ও সারাদিন বসের সাথে ঢোলাঢুলি করে, আর আমি গাধার মতো খাটি। বুড়ো পার্ক তখন একটা গভীর কথা বলে, যা কিমের মাথায় ঢুকেনি। পার্ক বলে, বাছা, মানুষ বড় নভী। তুমি এসেছিলে জনপ্রিয়তা চাইতে, সেটা পেয়েছো। এখন আবার প্রেম চাইছো? বেশি লোভ ভালো না, এতে যা আছে তাও হারাবে। বুড়োর কথা কানে না তুলে কিম অফিসে ফিরে আসে। এসে দেখে অফিস পুরো অন্ধকার, ঘুটঘুটে, কোথাও কেউ নেই। কিমের বুকটা ছট করে ওঠে। তবে কি অফিসেও ভূত ধরল? ঠিক তখনই সারপ্রাইজ! আলো জ্বলে ওঠে। অফিসের সবাই মিলে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। কিমের চ্যানেল 1 মিলিয়ন হিট করেছে, তাই এই সারপ্রাইজ পার্টি। সবাই যখন হাততালি দিচ্ছে, কিম তখন খুশিতে গদগদ। কিন্তু সে খেয়াল করল না, রুমের এক কোনায় দাঁড়িয়ে লিনা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। হিংসা আর ক্ষোভে লিনার মুখটা বিকৃত হয়ে আছে। এই দৃষ্টি যে কত ভয়ঙ্কর হতে পারে তা কিম তখন কল্পনাও করেনি। পরদিন কিমের ভিডিওর কমেন্ট বক্সে একটা অদ্ভুত কমেন্ট আসে। এক ভক্ত তাকে সাবধান করে লেখে, ভাই, আর কখনো গোয়াচন স্টেশনে যাবেন না, ওটা মৃত্যুপুরী। কৌতূহলী হয়ে কিম ওই ভক্তের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। ক্যাফেতে দেখা করতে আসা লোকটাকে দেখে কিমের গা শিংড়ে ওঠে। লোকটা টুপি আর কালো চশমা পরে আছে, হাবভাব খুব রহস্যজনক।
বসে সে এদিক ওদিক তাকাচ্ছে, যেন কেউ তাকে ফলো করছে। তারপর ফিসফিস করে বলে, আপনার সব ভিডিও ডিলিট করে দিন, নিলে মহাবিপদ। কিম অবাক হয়ে কারণ জানতে চায়। লোকটা তখন তার কানে চশমাটা খোলে। ও মাই গড! কিম শিউরে ওঠে। লোকটার একটা চোখ নেই, চোখের জায়গায় শুধু একটা গর্ত। লোকটা জানায়, গোয়াচন স্টেশন যেখানে বানানো হয়েছে সেখানে আগে একটা কুখ্যাত কাল্ট বা শয়তানি ধর্মগোষ্ঠীর আস্তানা ছিল। আজ থেকে 50 বছর আগে সেই কাল্টের 40 জন সদস্য তাদের গুরুকে অমর করার জন্য একসাথে আত্মহত্যা করেছিল। স্টেশনের মাটির নিচে চাপা পড়ে আছে সেই 40টি অতৃপ্ত আত্মা, আর তারা এখন জেগে উঠেছে। বাসায় ফিরে কিম ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করে। সে অবাক হয়ে দেখে লোকটার কথা সব সত্যি। পুরনো খবরের কাগজে দেখা যাচ্ছে ওই জায়গায় সত্যিই গণ আত্মহত্যা হয়েছিল। কিম দোটানায় পড়ে যায়। সে কি আর ভিডিও বানাবে নাকি নিজের প্রাণ বাঁচাবে? ঠিক তখনই তার মনে হয় রান্নাঘর থেকে কোনো আওয়াজ আসছে। সে উকি দিয়ে দেখে তার বস আর লিনা সেখানে দাঁড়িয়ে ঘনিষ্ঠ হচ্ছে। কিমের মনে হলো বস লিনাকে চুমু করছে। রাগে দুঃখে কিম অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু সে বুঝতেই পারল না এটা তার মনের ভুল। সে হ্যালুসিনেশন বা বিভ্রম দেখছে। আসলে বস তখন অফিসে ছিলই না, সে ছিল এক ডিনারে। কিমের মানসিক অবস্থা যে ধীরে ধীরে খারাপ হচ্ছে সেটা সে টেরই পেল না। পাগলের মতো কিম আবার সেই স্টেশনে ছুটে যায়। তার মাথায় এখন একটাই চিন্তা, আরও ভিউ চাই, আরও গল্প চাই। কিন্তু আজ স্টেশন মাস্টার পার্ককে দেখে অন্যরকম লাগছে। তাকে দেখে মনে হচ্ছে এক রাতেই তার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। পার্ক করুণ হেসে বলে, ঠিক আছে, যখন এসেই বলেছ তখন আরেকটা গল্প শোনো। এবারের গল্পটা তোমার খুব পরিচিত কাউকে নিয়ে। গল্পটা শুরু হয় সেই লিনাকে নিয়ে। মনে আছে ভিডিওর শুরুতে যে মেয়েটার কথা বলেছিলাম, যার হাত থেকে গাছ বেরোচ্ছিল? সে আর কেউ নয়, এই লিনা। হিংসায় জ্বলে পড়ে লিনা একদিন এই স্টেশনে গিয়েছিল কিমের গোপন সোর্স বের করতে। কিন্তু স্টেশনের হাতল ধরার পর তার হাতে সেই হলুদ চটচটে পদার্থ লাগে। সে ঘেন্নায় হাত মুছে ফেলে, কিন্তু অভিশাপ তখন তার শরীরে ঢুকে গেছে। অফিসে ফিরে লিনা যখন বসের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, তখন হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। সে বাথরুমে গিয়ে মুখ ধুতে যায়। আয়নায় নিজের চেহারা দেখে লিনা আঁতকে ওঠে। তার বাম হাতের তালুতে ফুটে উঠেছে অদ্ভুত সব লাল রঙের ফোঁটা। সে ভয় পেয়ে দ্রুত ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার তাকে পাত্তাই দেয় না, উল্টো মানসিক রোগী ভেবে ভুল করে। অপমানিত হয়ে লিনা যখন স্টেশন থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই কিমের সাথে তার দেখা হয়। কিম তো লিনাকে দেখে অবাক। সে আঙুল দিয়ে ইশারা করে বলে, লিনা, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে। লিনা হাত দিয়ে রক্ত মুছতে যায়, কিন্তু রক্ত আর থামে না। পানির কলের মতো নাক দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে ঘটে সেই জঘন্য ঘটনাটা। লিনা তার হাতের দিকে তাকিয়ে দেখে হাতের তালুর সেই লাল ফোঁটাগুলো এখন আর ফোঁটা নেই, সেগুলো বড় বড় গর্তে পরিণত হয়েছে, অনেকটা মৌমাছির চাকের মতো। লিনা ভয়ে চিৎকার করতে চায়, কিন্তু পারে না। সে দৌড়ে গিয়ে স্টেশনের বাথরুমে ঢোকে এবং দরজা বন্ধ করে দেয়। কিন্তু বাথরুমে ঢুকে সে যা দেখে তাতে তার আত্মা শুকিয়ে যায়। হাতের ওই গর্তগুলো এখন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। গলার কাছে, ঘাড়ে, এমনকি মুখেও ছোট ছোট গর্ত তৈরি হচ্ছে। সে তার ব্যাগ থেকে মলম বের করার চেষ্টা করে, কিন্তু হাত কাঁপতে থাকায় মলমটা নিচে পড়ে যায়। মলমটা তোলার জন্য সে যেই নিচু হয়েছে, অমনি দরজার ওপাশ থেকে কিমের গলা শোনা যায়, লিনা, তুমি ভেতরে আছো? দরজা খুলো। লিনা উত্তর দিতে পারে না। তার শরীর অবশ হয়ে আসছে। সে মেঝের দিকে তাকায় এবং দেখে তার হাতের তাওয়ার গর্তগুলো থেকে সবুজ রঙের ছোট ছোট চারা গাছ উকি দিচ্ছে। ভাবুন একবার, জীবন্ত মানুষের শরীর ফুঁড়ে বেরোচ্ছে গাছ। লিনা যন্ত্রণায় কাঁদতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। ধীরে ধীরে বাথরুমের লাইট দপ করে নিভে যায়, আর লিনার শরীরটা সম্পূর্ণভাবে একটা বিভৎস গাছে পরিণত হয়ে যায়। তার সুন্দর সাজানো শরীরটা এখন একটা পচা, গলে যাওয়া উদ্ভিদের স্তূপ। কিম দরজার বাইরে থেকে কোনো সারা শব্দ না পেয়ে চলে যায়, কিন্তু সে জানত না দরজার অপাশে লিনার অস্তিত্ব চিরতরে মুছে গেছে। এদিকে কিমের অফিসে পুলিশ আসে। পুলিশের কথা শুনে বসের চোখ কপালে ওঠে। পুলিশ জানায়, আপনার এমপ্লয়ি কিম তার ভিডিওতে বারবার যে স্টেশন মাস্টার মিস্টার পার্কের কথা বলছে, সেই পার্ক নামের ভদ্রলোক তো 3 বছর আগেই নিখোঁজ হয়েছেন। সরকারি খাতায় তিনি মৃত বা নিখোঁজ তালিকাভুক্ত। বস আকাশ থেকে পড়ে, তাহলে কিম এতদিন কার সাথে কথা বলছিল? কাকে সে সোজু বা মদ খাওয়াচ্ছিল? তার মানে কিম এতদিন ধরে একটা প্রেতাত্মার সাথে ইন্টারভিউ নিচ্ছিল। কিন্তু কিম এসবের কিছুই জানে না। তার মাথায় তখন একটাই নেশা, 10 মিলিয়ন ভিউ। সে শুনেছে রাত 3টের সময় ওই স্টেশনে নাকি একটা ঘোস্ট ট্রেন বা ভুতুড়ে ট্রেন আসে। যদি সেটার ভিডিও করা যায় তবে সে রাতারাতি সুপারস্টার হয়ে যাবে। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিমের ক্ষেত্রেও তাই হলো। সে ক্যামেরা আর যন্ত্রপাতি নিয়ে একাই সেই অন্ধকার স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকে। ঘড়িতে রাত 3টে বাজে, চারপাশ শুনশান। হঠাৎ স্টেশনের লাইটগুলো দপ করে জ্বলে ওঠে। কিম চমকে সামনে তাকায়। উল্টো দিকের বেঞ্চে একটা লোক বসে আছে। লোকটার পিঠে একটা বিড়ালের ব্যাগ। লোকটা স্থির হয়ে কিমের দিকে তাকিয়ে আছে। কিম ক্যামেরা জুম করে দেখে লোকটার মুখে এক অদ্ভুত শয়তানের হাসি, মোনালিসার ছবির মতো।
আপনার যেদিক থেকেই তাকান না কেন মনে হবে সে আপনার দিকেই তাকিয়ে হাসছে, আর তার ব্যাগের ভেতর থেকে ভেসে আসছে বিড়ালের অদ্ভুত আর্তনাদ। কিম বুঝতে পারে এটা কোনো মানুষ না। সে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়, লোকটাও উঠে দাঁড়ায়। কিম পা বাড়ায়, লোকটাও পা বাড়ায়। এবার কিম দৌড় দেয়। লোকটা তখন আর মানুষের মতো দৌড়ায় না, সে 4 হাত পা ব্যবহার করে কোনো জানোয়ারের মতো অদ্ভুত ভঙ্গিতে কিমের পিছু নেয়, অনেকটা ট্রেন টু বুসানের জম্বিদের মতো। কিম প্রাণপণে দৌড়াতে থাকে, আর তার ঠিক পেছনেই শোনা যায় ওই লোকটার ভারী নিঃশ্বাস আর খিক খিক হাসি। দৌড়াতে দৌড়াতে কিম একটা পুরনো ট্রেনের বগিতে উঠে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। হাঁপাতে হাঁপাতে সে মেঝেতে বসে পড়ে। যাক বাবা, বেঁচে যাওয়া গেল। কিন্তু সে খেয়াল করে না সে আসলে কোথায় এসে পড়েছে। এটা কোনো সাধারণ ট্রেন নয়। ট্রেনের বগিটা জরাজীর্ণ, ধুলোয় মাখামাখি। মেঝের এক কোনায় পড়ে আছে একটা পুরনো ওয়াকি টকি। অদ্ভুত ব্যাপার হলো ওয়াকি টকিটা চালু ছিল এবং ওপাশ থেকে ভেসে আসছিল সেই পরিচিত কণ্ঠস্বর, বুড়ো পার্কের গলা। পার্ক ওয়াকি টকিতে বলছে, এবার আমি শেষ গল্পটা বলবো, আর এই গল্পটা আমার নিজের মৃত্যুর গল্প। কিম জমে যায়, সে কান পেতে শোনে। পার্ক বলে যাচ্ছে, 3 বছর আগের এক রাতে আমি ডিউটিতে ছিলাম। হঠাৎ টানেলের ভেতরে একটা ছায়া দেখতে পাই। আমার সহকর্মীকে পাঠাই চেক করার জন্য, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, সে আর ফিরে আসে না। আমি চিন্তিত হয়ে টানেলের দিকে যাই। গিয়ে দেখি সেখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে যেটা শিডিউলে ছিল না। আমি ট্রেনের ভেতরে ঢুকি। কিম বুঝতে পারে সে এখন যে ট্রেনে বসে আছে, পার্কও 3 বছর আগে ঠিক এই ট্রেনেই উঠেছিল। এটা একটা টাইম লুপ। পার্কের আত্মা তাকে শোনাচ্ছে কিভাবে সে মারা গিয়েছিল। গল্পে পার্ক বলছে, ট্রেনে ওঠার পর হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। ট্রেনটা চলতে শুরু করে। আমি হাজার চেষ্টা করেও দরজা খুলতে পারিনি। হঠাৎ দেখি ট্রেনের জানালার বাইরে শত শত হাত। সেই 40 জন আত্মহত্যাকারী কাল্ট মেম্বারের আত্মা আমাকে ডাকছে। তারা জানালায় থাপ্পড় দিচ্ছে, রক্ত মাখানো হাতে কাঁচ ভাঙার চেষ্টা করছে। আমি ভয়ে এমার্জেন্সি ব্রেক টানি। কিমের হাতে থাকা ওয়াকি টকিতে পার্কের গলা কাঁপছে। সে বলছে, ট্রেন থামার পর আমি আমার সেই সহকর্মীকে দেখতে পাই। সে জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে তার কাছে যাই, কিন্তু কাছে গিয়ে দেখি তার শুধু মাথাটা ভাসছে, শরীরটা নেই। সে আগেই মারা গেছে। পার্কের গল্প শেষ হওয়ার সাথে সাথেই কিমের ট্রেনের বগিতেও একই ঘটনা ঘটতে শুরু করে। কিম দেখে মেঝের নিচ থেকে কালো ধোঁয়া আর ছায়া হাত বাড়িয়ে তাকে টেনে ধরছে। সে বুঝতে পারে সে ফাঁদে পা দিয়েছে। এই ট্রেন তাকে বাড়ি ফেরাবে না, এই ট্রেন তাকে নিয়ে যাবে সেই নরকে যেখানে ওই 40 জন অতৃপ্ত আত্মা আর বুড়ো পার্ক আটকে আছে। ট্রেনের স্পিড বাড়তে থাকে। কিম জানালার কাছে বাড়ি মারে, চিৎকার করে, আমাকে বের করো, আমি আর ভিডিও বানাবো না, আমাকে যেতে দাও। কিন্তু কেউ তার কান্না শোনে না। ট্রেনটা অন্ধকারের গভীর থেকে গভীরে হারিয়ে যায়। কিম তার ক্যামেরাটা ফেলে দেয়, আর সেই ক্যামেরার লেন্সেই শেষবারের মতো দেখা যায় তার আতঙ্কিত মুখ। ট্রেনটা শেষ স্টেশনে পৌঁছায়, যার নাম মৃত্যু। ভিডিওর শেষে আমরা বুঝতে পারি আসল রহস্যটা কি। এই স্টেশনের নিচে যে কাল্ট বা ধর্মান্ধ গোষ্ঠী আত্মহত্যা করেছিল, তাদের আত্মারা আজও মুক্তি পায়নি। তারা বুড়ো কার্কের মতো দুর্বল মানুষদের ব্যবহার করে নতুন নতুন শিকার ধরে আনে। কিম, লিনা, সেই প্লাস্টিক সার্জারি করা মেয়েটা, সবাই ছিল সেই শিকার। তাদের প্রাণশক্তি শুষে নিয়ে ওই শয়তানি আত্মারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কিমের ভিডিওটা হয়তো ভাইরাল হয়েছিল, কিন্তু সে সেটা দেখার জন্য আর বেঁচে ছিল না। তার চ্যানেলটা আজও আছে, কিন্তু সেখানে আর নতুন কোনো ভিডিও আসে না। শুধু শেষ ভিডিওর কমেন্ট বক্সে মানুষ এখনও লিখে যায়, কিম কি সত্যি মারা গেছে, নাকি এটাও কোনো স্ক্রিপ্ট। বন্ধুরা, মুভিটা এখানেই শেষ হয়। এই কোরিয়ান হরর মুভিটির নাম দ্য ঘোস্ট স্টেশন। এটি মূলত একটি জনপ্রিয় ওয়েবটুন বা কমিক্স থেকে তৈরি করা হয়েছে। মুভিটি আমাদের একটা ভয়ঙ্কর বার্তা দেয়। অতিরিক্ত লোভ আর খ্যাতির নেশা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিম যদি ভিউয়ের পেছনে না দৌড়ে নিজের জীবনকে গুরুত্ব দিত, হয়তো আজ সে বেঁচে থাকত। মুভিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভয়ের চোটে গায়ের লোম খাড়া হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টে জানান, আপনি কি কখনো এমন কোনো স্টেশনে গিয়েছেন যেখানে গা ছমছম করে? কে জানে, হয়তো আপনার পাশেও কেউ দাঁড়িয়ে আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরের ভিডিওতে আমরা নিয়ে আসব আরও ভয়ানক কোনো সত্য ঘটনা। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, আর রাতে মেট্রো স্টেশনে একা যাবেন না। গুড বাই।